বড় একটা গ্রামারের বই দেখলে ইংরেজি শেখা তো দূরের কথা, ইংরেজি লিখতে পারা তো দূরের কথা, বলা তো দূরের কথা, বইটা দেখেই মাথাটা খারাপ হয়ে যায়। কিন্তু এই ক্লাসে টপার টাস্কের আমাদের যে উদ্যোগটা, সেটা কি গল্পের ছলে স্বাভাবিকভাবে যাতে তোমরা ইংরেজিটা বলতে পারো, নিজে নিজে শিখতে পারো, লিখতে পারো, সবটা যাতে নিজে পারো, সেইটাই এখানকার চেষ্টাটা। তো টেক্সট বইতে কি থাকে, ইংরেজি যে টেক্সট বইগুলো হয় তাতে নানান গল্প, কবিতা ইত্যাদি থাকে। স্কুলে মাস্টারমশাই বুঝিয়ে দিলেন, বাড়িতে গৃহশিক্ষক হোক বা যেই হন, তিনি বসে আর একবার পড়ে বুঝিয়ে দিলেন। এইভাবে একটি শিশু বড় হলো। বড় হওয়ার পরে কি দাঁড়ালো জিনিসটা সব শেষ পর্যন্ত? টেক্সট বই তো পড়ে বুঝে নিলাম, ঠিক আছে, এই লাইনে এই লেখা আছে, কিন্তু আমি নিজে ওই বইটা নিজে নিজে পড়তে পারলাম কি? বা তারপরের কোনো ইংরেজি বই, কোনো ইংরেজি খবরের কাগজ আমি নিজে পড়তে পারলাম কি? আমি নিজে কিছু লিখতে পারলাম কি? কারণ ওই টেক্সট অংশ বাদেও কিন্তু পরীক্ষাতে অনেকটা বড় একটা অংশ থাকে, যেটা থাকে গ্রামার এবং রাইটিং স্কিল। প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, এটা সেটা নানান কিছু রাইটিং থাকে। তো সেইটা তো নিজে পারতে হবে। কত তুমি প্যারাগ্রাফ মুখস্থ করবে, কত লেটার তুমি মুখস্থ করবে? তেমনি বড়দের ক্ষেত্রেও যারা এই ক্লাসে এসছেন, নতুন এসছেন, তাদের জন্য বলি, টপার টাস্ক একদম নিচ থেকে, একদম লেটার থেকে একদম ভিত পাকিয়ে তোলানোর চেষ্টা করছে যাতে সে নিজে পারে। আপনারাও যারা অনেকটা বয়স হয়ে গেছে, তারাও এটার সঙ্গে যুক্ত হতে পারেন, এই ভিডিওগুলো ফলো করতে পারেন, ক্লাসগুলো ফলো করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। আমাদের চেষ্টাটা অন্তত তাই। তো এই ব্যাপারে বেশি কথা না বাড়িয়ে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য বলছি, এর আগের ক্লাসগুলো যারা বড়রাও অ্যাটেন্ড করেছেন তাদের জন্য বলছি, ক্লাসগুলো ঠিকঠাকভাবে ফলো করুন। বাড়িতে যেগুলোকে অভ্যাস করতে বলছি সেগুলো অভ্যাসটা ঠিকঠাক করুন। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম আর এই ক্লাসে কি শিখব সেটা আগে বলে নিই। আগের ক্লাসে আমরা বাক্য কিভাবে গঠন করতে হয় তার কাঠামোটা শিখেছিলাম। তো একটা সাধারণ কাঠামো, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ভার্ব কোন জায়গায় বসলো, সাবজেক্টের পরে ভার্ব, তারপর অবজেক্ট, এইভাবে বসে একটা বাক্য গঠন হলো, এইটা শিখিয়েছিলাম। আর আজকে একটা বিশেষ জিনিস বলছি। দেখো, নাউন, প্রোনাউন এ বাদে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এই সমস্ত যা কিছু আছে সে তো বাক্যে বসে, কিন্তু তবেই তো বাক্যটা তৈরি হয়। কিন্তু আসল মজার খেলাটা হচ্ছে কিসে? ভার্বে। ভার্বই হচ্ছে ওই বাক্যটার আসল জায়গা। সেইটাকে যদি ঠিক মতো কবজা করে নিতে পারো কেউ, তাহলে জেনে রাখো ইংরেজি বাক্য লেখা তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেল। তো আজকে শেখাবো, আজকে শুরু করব যে ভার্বটাকে কিভাবে আমাদের আয়ত্তে আনতে হবে। ভার্ব মানে কি বলেছি? ক্রিয়াপদ, যা দিয়ে কিছু কাজ করা বোঝায়। খাওয়া, ইট, দৌড়ানো, রান, হাঁটা, ওয়াক, যাওয়া, গো, খেলা, প্লে, এইগুলো হচ্ছে সব ভার্ব। আর এই ভার্বটা না থাকলেও বাক্য হয়, কিন্তু ভার্ব যুক্ত বাক্যের পরিমাণটাই আমাদের জীবনে বেশি, ভার্বটা লাগে। আর ভার্বটাকে আগু পিছু করে এর মধ্যেই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। তেমনি ভার্বেরও অনেক রকম প্রকারভেদ আছে। কিরকম? আচ্ছা, ধরা যাক, একটা উদাহরণ হিসেবে বলি, আমি বন্ধুর বাড়ি আজ যাই, এটা একটা বাক্য। তাহলে এখানে ভার্বকে যাই, যাওয়া, তাহলে এই যাইটা কি? আজ, এই গেলাম, এরকম। এই বন্ধুর বাড়ি, আমি বন্ধুর বাড়ি গিয়েছি। আমি বন্ধুর বাড়ি, যদি সেটা কাল, গতকাল হয়ে গেছে যেটা, সেটা যদি হয়, সেখানেও কি আমি বলবো যে আমি বন্ধুর বাড়ি যাই? তাহলে তো অর্থটা দাঁড়াবে না, কেউ তো বুঝতে পারবে না। তুমি কখন গেছো? আজ গেছো না কাল গেছো না খানিকক্ষণ পরে? আমি বন্ধুর বাড়ি যাব। তাহলে সেটাও যদি তুমি বলো আমি বন্ধুর বাড়ি যাই, তাহলে তো কেউ বুঝতে পারবে না কোন সময়ে সেই ঘটনাটা ঘটছে। তাহলে এই যে ব্যাপারটা, সময়,
কি বললাম? টাইম। একে বলছে বাংলায় কাল। টেন্স, ইংরেজিতে বলছে টেন্স। ভার্বের যে সময় কাল অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন ঘটে। তাহলে আমি কি বলবো? আমি বন্ধুর বাড়ি কাল গিয়েছিলাম। আমি বন্ধুর বাড়ি আজ গেছি বা গিয়েছি। আমি বন্ধুর বাড়ি কাল যাব। তাহলে একই, খেয়াল করে দেখো ভার্ব কোনটা? যাওয়া। এই যাওয়া ভার্বটাই কিন্তু আমরা উচ্চারণ যখন করলাম বাংলাতে করকম ভাবে করলাম, 3 রকম ভাবে করলাম। গিয়েছিলাম, যাই বা গিয়েছি, আর যাব। তাহলে একটাই শব্দ যে সময় পাল্টে যাচ্ছে তার উচ্চারণটা পাল্টে যাচ্ছে। শব্দটা একটাই, কিন্তু সময়টা যেই পাল্টে যাচ্ছে উচ্চারণটা পাল্টে যাচ্ছে। এইটাই কিন্তু ভার্বের মূলত আসল মজা, বা ভার্বকে ঠিকমতো ব্যবহার করতে পারবার কৌশল। সেটাই আমরা শিখব। আর এটা যে শিখে যাবে সে বাক্যকে আরো সহজে গঠন করতে পারবে। কিভাবে সেটা? ধরা যাক, বাক্য তো আমরা একটা সাধারণ বাক্যের কাঠামো শিখেছি, কিন্তু এই বাক্যেরও আবার বিভিন্ন রকম প্রকারভেদ আছে। এই বাক্য অনেক ধরনের। একটা সাধারণ বাক্য, আমি খাই বা আমি ফুটবল খেলি, হলো। কিন্তু আমরা এটাকে কি বলছে? এটাকে ইংরেজিতে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্স নিয়ে কিন্তু আমাদের পরের ক্লাসটা থাকছে বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ। আজকে যেহেতু ভার্বটা বলছি সেহেতু একটা ভূমিকা করে রাখছি তার। এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমরা তো জিজ্ঞাসাও করি, যেমন এই একটু আগে বলছিলাম যে বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা আমি যদি প্রশ্ন করি কিছু, তাহলে তখন কি বলবো? আমি কি বন্ধুর বাড়ি গেছিলাম? বা তুমি কি বন্ধুর বাড়ি গিয়েছিলে? বা তুমি কি বন্ধুর বাড়ি যাবে? তুমি কি ভাত খেয়েছো? তাহলে এই যে বাক্যগুলো, যেগুলোর মাধ্যম দিয়ে কিছু প্রশ্ন করা বোঝাচ্ছে, সেগুলো কি সেই বাক্য কি বলা হচ্ছে? প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স পরের ক্লাসে বিস্তারিত শেখাবো, আজকে জাস্ট জেনে রাখো প্রত্যেক। এরপরে কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে আমরা কোনো কিছু কখনো কখনো করি, হুকুম করি, এটা খাও, খেলতে যাও, পড়তে বসো, তাড়াতাড়ি এসো, বা দয়া করে আমাকে এই কাজটা করে দিন। এই যে আদেশ করা বা অনুগ্রহ করা, এই ধরনের যে বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে কি বাক্য বলা হচ্ছে? অনুজ্ঞা সূচক বাক্য বা আদেশ সূচক বাক্য, যেটাই তোমরা ব্যবহার করো না কেন। প্রথমে গেছে সাধারণ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার আসছে ইম্পেরেটিভ সেন্টেন্স। এইটাকে কি বললাম? ইম্পেরেটিভ সেন্টেন্স। এবার এ বাদে আমরা কি করি? তোমার ভালো হোক, তোমার মঙ্গল হোক, তুমি দীর্ঘজীবী হও, এই যে উইশ করা, কামনা করা, আশীর্বাদ করা, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার ভালো করুক, ঈশ্বর তোমার ভালো করুক, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। এই ধরনের যে বাক্যগুলো আছে যেগুলোতে উইশ করা হয়, কিছু কামনা করা হয়, বাসনা করা হয়, সেইগুলোকে কি বলা হচ্ছে? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এ বাদে আর আমরা কি করি? এ বাদে আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা উচ্ছ্বাস প্রকাশ করি। অনেক রকম উচ্ছ্বাস, কিন্তু শোকেও মানে উচ্ছ্বাস প্রকাশ করি আনন্দে, আর শোক প্রকাশ করি কখনো কখনো হায় হায় আমরা হেরে গেলাম, হুররে আমরা জিতে গেছি, এই ধরনের হয়। এই যে ধরনের বাক্যগুলো হয় ইংরেজিতে তাকে বলা হয় এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। তাহলে বাক্যের এই কতগুলো প্রকার আছে। তেমনি ভার্বের ব্যাপারটা যেটা বলছিলাম, এই ভার্ব ব্যবহারের ক্ষেত্রে কিন্তু নজর রাখতে হবে। আমরা লাইভ স্ক্রিনে গিয়ে দেখব যে কিভাবে সেটা ঘটছে। তো ভার্বের প্রথম 3টে অংশের মধ্যে, আচ্ছা প্রথম 3টে অংশ বাদ দাও, প্রথমত বলে নি, ভার্ব কিন্তু মূলত 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব,
আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে মূল ভার্ব, আর একটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ। মূল ভার্ব কিরকম? প্লে, খেলা করা, একটা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। ইট, খাওয়া। গো, যাওয়া, এগুলো কাজ করা বোঝাচ্ছে, এটা একটা ভার্ব। এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু কখনো কখনো আমাদের ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে কয়েকটা সাহায্যকারী ক্রিয়াপদকে লাগে। সেই সাহায্যকারী ক্রিয়াপদগুলো কি কি? অনেকগুলো আছে, প্রাথমিকভাবে বোঝো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল। সাধারণভাবে এই যে ভার্বগুলো বললাম, এই ভার্বগুলোর মধ্যে একটা বিশেষ অংশ আছে, সেটা তোমাদের আগে বলে নি, এগুলো সরিয়ে রেখে দাও। ফার্স্ট সরিয়ে রেখে ভাবো, ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে আমার নাম প্রবীর, বাংলায় বলে দিলাম আমার নাম প্রবীর, কিন্তু ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে সাধারণ এরকম বাক্যে একটা হয় কথা ব্যবহার করতে হয়। আমার নাম হয় প্রবীর। এই যে হয়টা ব্যবহার করতে হয়, হওয়া মানে বি, বি ভার্ব, বি মানে হওয়া। এই বি ভার্বেরই কিন্তু এই রূপগুলো এতক্ষণ ধরে বলছিলাম। এই বি ভার্বের এতগুলো রকমের রূপ আছে। কেন এতগুলো রকমের রূপ? তার কারণ আই মানে ওই যে পার্সন বলেছি, ফার্স্ট পার্সন আই এর ক্ষেত্রে এই বি ভার্বের যখন বর্তমান কালে কাজটা ঘটছে, তখন সেক্ষেত্রে কি ঘটবে? সাধারণ বাক্যের ক্ষেত্রে কি কি লিখতে হবে? আই এর সঙ্গে বসবে এম। তেমনি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার যখন উই হয়ে যাচ্ছে, আমরা, তখন তার সঙ্গে বসবে আর, এ আর ই, আর। তেমনি সেকেন্ড পার্সন মানে কি? ইউ, ইউ দুটো, একটা ইউ মানে তুমি, আর একটা হচ্ছে তোমরা, সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে। তো ইউ এর ক্ষেত্রে কি বসবে? ইউ এর ক্ষেত্রেও আর বসবে। কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা কিন্তু বর্তমান কালের কথা বলছি। এই বর্তমান কালে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন হি, সি মানে সে, বা যে কোনো ধরনের একটা বস্তু, যা কিছু নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, হ্যাঁ, সেখানে বসবে ইজ। হি ইজ বা শি ইজ, বা যদু ইজ, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট ইজ। তেমনি ওইটা যখন আবার প্লুরাল হয়ে যাবে, সেইগুলি, অনেকগুলি যখন বোঝাবে, তারা বা অনেকগুলি বস্তু যখন বোঝাবে, তখন তার সঙ্গে বসবে আর। এটা গেল বর্তমান কালে। তাহলে একটা বাক্য এইভাবে গঠন করে দেখব কিরকম। আমার নাম প্রবীর, মাই নেম ইজ প্রবীর, এটা তো একটা সাধারণ অংশ গেল। কিন্তু আমি ভালো ছেলে, এটা যদি বলি, তাহলে আই গুড বয় বললে হবে না। যদি এইভাবে বলি আই গুড বয়, হবে না। বাংলা আমি ভালো ছেলে, আই গুড বয়, হবে না। ওখানে করতে হবে কি? আই অ্যাম, আমি একজন ভালো ছেলে, আই অ্যাম এ গুড বয়। ওই অ্যামটাকে আমায় ধার নিতে হবে, ওর সাহায্য নিতে হবে, তবে বাক্যটা গঠন হবে। তেমনি উই আর গুড বয়েজ। বয়েজ কেন হলো? বয়েজটা প্লুরাল শিখিয়েছিলাম আগের বার। না, উই আর গুড গার্লস। তেমনি ইউ আর ভেরি গুড, তুমি হও খুব ভালো। ইউ ভেরি গুড বললে হবে না, ইউ আর ভেরি গুড। এবার তারপরে তুমি দিতেই পারো ইউ আর এ ভেরি গুড বয় বা ইউ আর এ ভেরি গুড গার্ল, যেটাই ব্যবহার করো না কেন। তেমনি
ইউটাই এখন প্লুরাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও সেই একই রকম ব্যাপার। হি এর ক্ষেত্রে কি, হি এর ক্ষেত্রে বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসবে। দ্য প্ল্যান্ট ইজ টল, মানে গাছটা অনেক লম্বা। দ্য মাউন্ট এভারেস্ট ইজ এ রক বা মাউন্টেন। এভারেস্ট ইজ এ মাউন্টেন, তাহলে কি নিতে হলো, ওই ইজের সাহায্য নিতে হলো। তেমনি দে আর ব্যাড বয়েজ, তারা খারাপ ছেলে। এই যে সাহায্যকারী ক্রিয়াপদগুলো নিতে হবে, এটা একদম আমরা লাইভ স্ক্রিনে গিয়ে এবার স্ক্রিন থেকে ভালো করে বুঝে নেব বাক্যগুলো কিভাবে কিভাবে গঠন হচ্ছে। আজকে আমরা এইটুকু করব। তাহলে আমরা এটা মুখে বলে দিলাম, এটা বর্তমান কালটা একটা উদাহরণ হিসেবে দিলাম তোমাদের, কিন্তু এরপরে এই জিনিসটাই আরো দুটো ভাবে ব্যবহার হবে। সেটা কি, আমাদের মূলত আমরা যে কথাবার্তা বলি, আমরা চলাচল করি, আমরা মূলত তিনটে সময়ে করি। একটা এখন এই মুহূর্ত যেটা, সেটাকে বলছে বর্তমান কাল। আমাদের যে কাজটা করা হয়ে গেছে সেটা হচ্ছে অতীত বা পাস্ট। বর্তমান কালটাকে বলছে প্রেজেন্ট, অতীতটাকে বলছে পাস্ট, আর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার। তাহলে টেন্সের বা সময় বা কালের আমরা তিনটে রূপ দেখতে পেলাম, বর্তমান কাল প্রেজেন্ট টেন্স, অতীতকাল পাস্ট টেন্স, আর ভবিষ্যৎকাল ফিউচার টেন্স। তাহলে ভার্ব কিন্তু এই তিনটে কালের মধ্যেই ঘোরাফেরা করবে। ভার্বের ভাষাগুলো এই তিনটে কাল অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। ভার্বের অবস্থান মানে বাক্যে ঠিক কোন জায়গাটায় বসবে সেটাও কিন্তু এই কাল অনুযায়ী পরপর আমরা শিখব। চলো এবার লাইভ স্ক্রিনে গিয়ে একদম ডাইরেক্ট দেখে নিই যে কিভাবে পরপর বসে জিনিসগুলোকে তৈরি হয় উদাহরণ হিসেবে। এ বাদে উদাহরণের তো কোনো শেষ নেই। নিজেদের বাড়িতে আমরা মোটামুটি এটা শিখিয়ে দিচ্ছি, নিজেদের বাড়িতে যে গ্রামার বইটা থাকছে সেইটা চোখ বুলিয়ে নেবে, উদাহরণগুলো দেখে নেবে, নিলে একদম জলের মতো হয়ে যাবে। আর আমরাও চেষ্টা করছি এর মধ্যে লিঙ্ক দিতে, এই প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন বইয়ের লিঙ্ক দিতে। কিন্তু সেই লিঙ্কগুলো যে তোমার ওই বাড়িতে যে বইটা আছে সেই বইটার সঙ্গে মিলবে এমনটা কথা নেই। কিন্তু ইংরেজি ভাষা সেটাও পরিব্যাপ্ত, বাংলা ভাষা তুমি যেমনভাবে কথা বলছো, অসংখ্য ধরনের কথা বলছো, সেই রকম এই লিঙ্কের মাধ্যমেও তোমরা পড়াশোনা করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এবার ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে দেখবো যে কিভাবে সেটা তৈরি করা যায়, ভার্ব কিভাবে কি হচ্ছে। খাতায় কলমে এবার তোমাদের ডিটেলটা বুঝিয়ে দেওয়ার আগে যারা নতুন এসছেন তাদের প্রত্যেককে বলি, আর যারা পুরনো ক্লাস করছো তারা তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস ফলো করো, আর যারা নতুন এসছেন তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রিপশনটা করুন। এই চ্যানেলটার নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওইটা অবশ্যই প্রেস করুন, এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওটা দিলে কি হবে, ওটা প্রেস করলে আপনাদের এই যে পরপর যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আর যদি মানে এই ক্লাস ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর এছাড়া মানে বৃহৎ স্বার্থে আমাদের দেশে এমন বহু ছাত্রছাত্রী আছে যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই। টপার টাস্কের এই উদ্যোগটা সে কারণেও, সেই জন্যে প্রত্যেককে বলছি যে পারলে একটা শেয়ার করবেন, যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছলে সেই সমস্ত যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের খানিকটা হয়তো উপকার হতে পারে। তো আসি এবার লাইভ স্ক্রিনে খাতায় কলমে দেখাচ্ছি। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। প্রথমে বললাম ভার্ব হচ্ছে প্রধানত দু প্রকার, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সেটাকে বলা হচ্ছে প্রধান ক্রিয়া। যেমন আমরা আগের দিনই বলেছি আগের ক্লাসে, এবং এই ক্লাসেও খানিকটা বললাম যে ভার্বগুলো যেমন গো, আই গো হোম, এই যে গো যে ভার্বটা এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি প্লেজ, এই প্লেসটা হয়েছে কেন না, এইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্লে না হয়ে তার সঙ্গে একটা এস যোগ হয়েছে এখানে। তো এই যে ভার্বগুলো, যেমন এরপরেরটা রাম রিডস,
রামও কিন্তু মানে হি যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রামও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রাম রিড না হয়ে হলো রাম রিডস এ বুক। মিনা, মিনা সিংস এ সং, কারণ মিনা সেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিংস এ সং। সিং, রিড, প্লে, গো এছাড়াও যত আছে ডু, ইট, ওয়াক, এই যে ভার্বগুলো এইগুলোকে যা দিয়ে মানে একটা কাজ করা, ডিরেক্ট একটা কাজ করা বুঝিয়ে দিচ্ছে, সেগুলোকে বলছে প্রিন্সিপাল ভার্ব। আমরা কিন্তু এর সঙ্গে বারবার বলে রাখছি আমি যে এর সঙ্গে কিন্তু এইগুলোর আরো এলাবোরেট ক্লাস থাকবে, আরো বুঝিয়ে দেওয়ার জায়গা থাকবে। এগুলো কিন্তু বেসিক, একদম বেসিক জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি এই জন্যে যে যাতে ঝটপট তোমরা ইংরেজিটা আয়ত্ত করতে পারো। এইবার একবার আয়ত্ত হয়ে গেলে এর ভিতরে আরো আরো কি সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা লাগাতার ক্লাস চালিয়ে যাব এবং আশা করি তোমরা তাতে অনেক উপকারও পাবে। তো এর পরের যে ভার্বটি সেটি হচ্ছে আমরা কি বলছি যে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়াপদ, অক্সিলিয়ারি ভার্ব এইখানটায় লেখা আছে দেখো। তো সেগুলো কিরকম? এই যে যেমন ধরো আই প্লে দিয়ে বুঝিয়ে দেওয়া গেল যে আমি খেলি। এইখানে দেখো এই বাক্যটায় হি ইজ এ গুড বয়, হি গুড বয় যদি বলে দিতাম তাহলে হতো না, বাক্যটা হতো না। এখানে এই ইজটার সাহায্য নিতে হলো আমাকে। এই ভার্বটিকে বলা হচ্ছে, ইজ যে ব্যবহারটা করা হলো এটাকে বলা হচ্ছে সাহায্য, ধার নিলাম, সাহায্যকারী ক্রিয়াপদ। রাম উইল, রাম উইল কাম, আসবে। হি ইজ এ গুড বয়, সে হয় একটি ভালো ছেলে। আর রাম উইল কাম, রাম আসবে। এই যে আসা কাজটা, এই যে কাম, এইটা হচ্ছে মেন ভার্ব। এই ভার্বটা কোন সময়ে ঘটছে সেইটা কে প্রকাশ করলো? এই যে আগে একটা উইলের চিহ্ন বসিয়ে দিলাম, এই উইল ভার্বটাকে বসিয়ে দিলাম। এই ভার্বটা হচ্ছে এই সাহায্যকারী ক্রিয়াপদ। আশা করি বোঝা যাচ্ছে। তেমনি আই ইন্ডিয়ান এটা বললে হতো না, আই অ্যাম ইন্ডিয়ান। এরকম যেমন সাহায্যকারী ক্রিয়াপদের এরকম যেমন সাধারণ বাক্যগুলোতে ব্যবহার আছে, তেমনি এছাড়াও এই ভার্বের কিন্তু আরো মজা আছে। সাহায্যকারী ক্রিয়াপদ এবং প্রিন্সিপাল ভার্বের আরো আরো রূপ আছে। সেটা কি সেটা দেখি এবার পরের পৃষ্ঠাটায়। এইখানে হচ্ছে তাহলে আমরা কি জানলাম যে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সেটা এক সেকেন্ড ধরো এটা, হ্যাঁ যেটা বলছিলাম। তো আসল ভার্বের মজাটা কোন জায়গাটাতে, যে একটি কাজ ঠিক কোন সময়টাতে হচ্ছে সেইটা নির্ণয়টাই করা হচ্ছে, কিন্তু আসল বাক্যটাকে বুঝিয়ে দেয়, মানে ভার্বই কিন্তু বুঝিয়ে দেয় এই সময়টাকে ঠিক করে দিয়ে যে ঠিক ওই বাক্যটা, যে বাক্যটা আমি বলতে চাইছি সেটা কোন সময় ঘটছে। তো কাল বা সময়, একে বলা হচ্ছে কি কাল বা সময়, বা ইংরেজিতে বলছে টেন্স, টাইম, কোন সময় ঘটছে কাজটি। তো এটাকে কি করা হচ্ছে, এটাকে আমরা তিন ভাগে ভাগ করছি। এক হচ্ছে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স মানে এখন যে কাজগুলো ঘটছে বা ঘটে, অতীতকাল বা পাস্ট টেন্স যে কাজটা হয়ে গেছে করা অতীতে, সেটা 1 ঘন্টা আগেও হতে পারে, অনেক দিন আগেও হতে পারে। আর হচ্ছে ভবিষ্যৎকাল, যে কাজটা এখনো হয়নি, হবে, সেটাকে বলছে ফিউচার টেন্স। তো আমরা এই যে টেন্স তিনটে দেখলাম, এই টেন্স তিনটে দিয়ে কিন্তু মজার জিনিস আছে, আমরা খুব সহজে শিখিয়ে দেবো বাক্য কিভাবে গঠন হয়, সেটা তো আসবো পরের ক্লাসগুলোতে। আজকে ভার্বের যে বেসিক জায়গাগুলো সেইগুলো শেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখো একটা ভার্ব যে সাহায্যকারী ক্রিয়াপদগুলো আমাদের কাজে লাগে, সেই সাহায্যকারী ক্রিয়াপদগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বি ভার্ব। এই যে বি ভার্ব, বি মানে আমরা কি জানি হওয়া। তো দেখো প্রেজেন্ট টেন্সে এই বি ভার্বের তিনটে রূপ কি কি ব্যবহার হয়, অ্যাম, ইজ এবং আর।
কেন তিনটে রূপ কেন ব্যবহার হবে? বিটা ব্যবহার হলেই তো হতো। নো, তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এর আগের ক্লাসেও শিখিয়েছি, সেটা হচ্ছে পার্সন। একটা শব্দ, একটা ভার্ব, একটা ভার্ব কিন্তু পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। সেটা কিরকম? ফার্স্ট পার্সন আমরা আগের ক্লাসে শিখেছি, ফার্স্ট পার্সন আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সন ইউ মানে একজন, তুমি, ইউ মানে তোমরা। আর থার্ড পার্সন একজন, সে বা যে কোনো একটি বস্তু বা যে কোনো একটি বিষয়, একজন। আর দে বা তারা মানে অনেকগুলো, তারাও হতে পারে আবার অনেকগুলো বস্তু হতে পারে। এটা আগের ক্লাসটা মন দিয়ে দেখে নেবে একবার, তাহলে ওটা আবার ভালো করে বুঝতে পারবে। তা এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কি অক্সিলারি ভার্ব ব্যবহার হবে? অ্যাম। এ বাদে যত প্লুরাল নাম্বার আছে সেকেন্ড পার্সন মানে উই, ইউ, এই সমস্ত উই, ইউ, ইউ এবং দে, এইগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে আর। আর এছাড়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র, এইটা ভালো করে মাথায় রাখো, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যেমন হি, শি, একটি বাস, একটি ট্রেন, একটি জাহাজ, একটি স্কুল, একটি জামা, একটি সাইকেল, এরকম একটি কোনো কিছু বোঝালে, একটি ফুল, এরকম একটি কোনো কিছু বোঝালে তখন তার ক্ষেত্রে বসবে ইজ। তেমনি কোনো মানুষও হতে পারে, রাম ইজ, রহিম ইজ, মিনা ইজ, এরকম। তেমনি এটা তো গেল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো কিভাবে ব্যবহার হচ্ছে। এবার আসি সেম ওই বি ভার্বই, কিন্তু যখন টেন্সটা মানে সময়টা যখন তোমার সেই কাজটা করা হয়ে গেছে তখন সেটা কিভাবে ব্যবহার হবে? তখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন আই এর ক্ষেত্রে ব্যবহার হবে ওয়াজ, বাকি আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেমন হি, শি, এই যে বললাম একটি যে কোনো কিছু বোঝালে ব্যবহার হবে ওয়াজ, আর বাকি সবগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে ওয়ার। কিরকম? আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ। এইটা খবরদার যেন মাথায় থাকে, হি ওয়াজ, দে ওয়ার। এবার হির তোমরা তো এটাই বুঝতে পারছো যে আমরা সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য বারবার একই বিভিন্ন রকমের উদাহরণ, বিভিন্ন বস্তুর নাম না বলে আমি হিটাকে ব্যবহার করছি। এখানে এখানে তুমি ইটও বলতে পারো, এখানে তুমি এ বাস বলতে পারো, এ সাইকেল বলতে পারো, সেক্ষেত্রে হবে ওয়াজ। আর আই এর ক্ষেত্রে বসবে ওয়াজ, আর বাকি সবগুলোর ক্ষেত্রে দে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার। এইগুলো আমরা কিন্তু চার্ট আকারে, একদম চার্ট আকারে আগামী ক্লাসের সমস্ত ডিটেল করে দেব। খবরদার সামনের ক্লাস যেন কেউ মিস করো না। তেমনি আগের ক্লাসগুলো যারা নতুন এই ক্লাসটা দেখছেন, এই ক্লাসটা দেখেই তো সবটা বুঝে যাবেন না। আগের ক্লাসগুলোকে কিন্তু পরপর ডিটেলের সমস্ত অক্ষর থেকে বা শব্দ তৈরি থেকে, উচ্চারণ থেকে, বাক্য গঠন সমস্ত পরপর বোঝানো হচ্ছে। কাজে পরপর ক্লাসগুলো ফলো করুন এবং পারলে শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং যাদের সত্যি কেউ দেখার নেই তাদের জন্য অবশ্যই ক্লাসগুলোকে নিচে যে শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ এই পরপর ক্লাসগুলো যাতে মিস না হয় আপনার। আর এরপরে আসছে কি ফিউচার টেন্স, মানে কি ভবিষ্যৎ কাজ, যে কাজটা এখনো তোমার করা হয়নি সেইটার ক্ষেত্রে হবে। এটা কি হয়, এটা কি হচ্ছে হয়, এটা কি হচ্ছে হয়ে গেছিল বা হয়ে গিয়েছে, আগে হয়ে গিয়েছিল। আর এইটা কি হবে, সেক্ষেত্রে কি বসবে? আই এর ক্ষেত্রে বসবে একমাত্র শ্যাল, আই শ্যাল। আর ব্যালান্স, দেখো এই ক্ষেত্রে একটা বেশ ব্যতিক্রমী জায়গাও আছে, যে আই যে শ্যাল বলছি, আই শ্যাল, উই শ্যাল, ঠিক আছে, ইউ উইল, ইউ উইল, হি উইল, দে উইল। তাহলে ক্লিয়ার হয়ে গেল কোনটা কোনটার ক্ষেত্রে শ্যাল বসছে। তা মজার জিনিসটা কি, যখন কোনো জিনিসকে খুব জোর দিয়ে করবই এরকম কিছু বোঝানো হয় তখন এটা উল্টে দেওয়া হয়। সেটা আমরা অ্যাডভান্স ক্লাসে গিয়ে শিখবো, কিন্তু এখন সাধারণ ক্লাসে তোমরা শিখে রাখো কি
আই এর সঙ্গে শ্যাল বসবে, উই এর সঙ্গে শ্যাল বসবে, ইউ ইউ উইল বসবে, হি এবং দে সেগুলোতে উইল বসবে। মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে উইল বসবে, প্লুরালের ক্ষেত্রে উইল বসবে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার দুটোতেই উইল বসবে, আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে শ্যাল বসবে। এটা অবশ্যই মাথায় রাখো। এছাড়া বাক্যের সাহায্যকারী যে ক্রিয়াগুলি থাকে, এই ক্রিয়াপদগুলি যেমন সময় অনুযায়ী পাল্টে যায়, তেমনি এই সাহায্যকারী ক্রিয়াপদগুলো কিভাবে সময় অনুযায়ী পাল্টালো সেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। এই জায়গাটায় যে সময় অনুযায়ী, যে এই যে তিনটে টেন্স আছে, এই তিনটে টেন্স অনুযায়ী মানে তিনটে সময় কিরকম তাদের রূপ পরিবর্তন হলো, একই বি ভার্বে। তেমনি মূল ভার্ব যেটা, ধরা যাক ডু ভার্ব বা গো ভার্ব, এগুলো কিন্তু মূল ভার্বগুলো কিন্তু তাদের রূপের পরিবর্তন ঘটায়। সেটা কিরকম ভাবে ঘটায় সেটা আমরা পরের পৃষ্ঠায় দেখি। এর সঙ্গে আরেকটা জিনিস বলার দরকার, যে এই যেমন বি ভার্ব যেমন হওয়া ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এটা আমাদের মাউসটা ডিস্টার্ব করেছিল, এটা ঠিক করে নিয়ে তোমাদের দাগটা যাতে বড় করে বোঝাতে পারি সেই চেষ্টা করছি। দেখো, এ বাদে বিটা কি হওয়া অর্থে বোঝাচ্ছে, আর কোনো কিছু থাকা অর্থে বোঝাচ্ছে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার হয়। হ্যাভ এবং হ্যাজের অনেক মজাদার ব্যবহার আছে, সেগুলো আমরা পরপর শিখবো। কিন্তু ফার্স্ট জেনে রাখো, কোনো কিছু থাকা অর্থে আই এর ক্ষেত্রে কি হবে, আই হ্যাভ, উই এর ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি বা ওই ধরনের একটি কোনো নাউন বা একটি কোনো সিঙ্গুলার নাম্বার জিনিস বোঝালে বা বস্তু বোঝালে সেক্ষেত্রে হ্যাজ বসবে, বাকি দে হ্যাভ। সব কিছুর ক্ষেত্রে হ্যাভ বসবে, আর শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। তা এদের লাগে কিসের জন্য? আমি খানিকক্ষণ আগেই বললাম যে এই সাহায্যকারী ক্রিয়াপদগুলো কাল বা কাজের সময়কে নির্দেশ করতে, যে কোন সময় সেই কাজটা ঘটছে। বাক্যটা যে বলছি সেই বাক্যটা কোন সময়ের বাক্য। তেমনি মূল ভার্ব, ধরা যাক যে একদম ডাইরেক্ট কোনো ভার্ব, আই প্লে, আমি এখন খেলি, এটা বোঝানো গেল। কিন্তু আমি খেলেছিলাম, আমি কি করে বলবো? তেমনি ওই মূল ভার্ব কিন্তু তার রূপের পরিবর্তন করে কাজের সময়কে নির্দেশ করে, যেমন আই প্লে, আমি খেলি। আর ওইটা যদি আমি খেলেছিলাম বলি তখন কি হবে, আই প্লেড। এই যে রূপের পরিবর্তন, মূল ভার্বের যে রূপের পরিবর্তন, সেই পরিবর্তন আবার তিনটে পদ্ধতিতে, মানে অনেক রকমের রূপ আছে, পরিবর্তন আছে। তো সেটা আমি পরেরটায় বলছি, খানিকক্ষণ পরেই বলছি, একটুখানি ধৈর্য রাখো। এই যেমন বলছিলাম যে আই প্লে, তেমনি এখানে আমি ডু ভার্ব দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আই ডু, আমি করি। আর আমি করেছিলাম, তাহলে কি হবে, আমার কাজটা করা হয়ে গেছিল। তো আমি করেছিলাম, সেটা কি হবে, আই ডিড। এই যে ডু ভার্বটা, এটা তো মূল ভার্ব, ঠিক আছে, এটা তো সাহায্যকারী ক্রিয়াপদ নয়। তো কিন্তু এই ভার্বও কিন্তু দেখলে রূপ পরিবর্তন করলো সময়ের ভেদে। তো সেই কারণে এখানেই জানতে হবে যে ভার্বের রূপ পরিবর্তনের পদ্ধতিটা কি। একে বলে, এই যে পদ্ধতিটা, একেই বলে ভার্বের কনজুগেশন, বা রূপের পরিবর্তন। এই যে রূপের পরিবর্তন তিনটি রূপে ঘটে। কিভাবে ঘটে? প্রেজেন্ট রূপ, ভার্বের একটা প্রেজেন্ট রূপ থাকে, যেমন গো, ধরা যাক একটা ভার্ব, সেটা হচ্ছে প্রেজেন্ট রূপ। তার একটা পাস্ট রূপ, ওই একই ভার্বের একটা পাস্ট রূপ, সেটা হচ্ছে ওয়েন্ট, গোর পর হলো ওয়েন্ট। আর হচ্ছে পাস্ট পার্টিসিপল কি ধরনের জিনিস? সহজ ভাষায় তোমাদের বোঝার সুবিধার জন্য বলি, পাস্ট মানে হচ্ছে যে কাজটা আমাদের করা হয়ে গেছিল, ঘটে গেছে, অনেকক্ষণ আগে ঘটে গেছে। কিন্তু পাস্ট পার্টিসিপলটা হচ্ছে মানে ঘটে গেছে, কিন্তু মানে সবে কাজটা শেষ হয়েছে, কাজটা শেষ হয়েছে, সেইটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে এই রূপটা ব্যবহার হবে।
তো এই যে কনজুগেশন তোমরা শিখবে, এই কনজুগেশন দেখবে তোমাদের প্রত্যেকের বাড়িতেই যে গ্রামার বইটা আছে, এই গ্রামার বইতে ভার্বের লিস্ট দেওয়া আছে, অসংখ্য ভার্বের লিস্ট দেওয়া আছে। তা আমি আগের ক্লাসে তোমাদেরকে কি বলেছিলাম যে নাউন প্রোনাউন এই ধরনের যে বিষয়বস্তু, কোনো জিনিস, কোনো নাম, এই সমস্তগুলোর জন্য তোমরা কি করো, ওয়ার্ড বুক পড়ো, যত পারো ওয়ার্ড বুক পড়ো, গুগলের সাহায্য নাও। গুগলকে কিভাবে সাহায্য নিতে হবে মুখে বললেই অটোমেটিক তুমি ওয়ার্ড বুক তৈরি করতে পারবে, সেই ক্লাসের ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নিও, সেটাতেও উপকার লাগবে। তেমনি তাহলে তো আমরা নাউন প্রোনাউনের আমরা তো ওয়ার্ড বুকের অনেক শব্দ শিখলাম, কিন্তু আমাদের সেই শব্দগুলো শেখাটা বেকার হয়ে যাবে যদি না আমরা ভার্বকে জানি, যে ভার্ব কত রকমের ভার্ব আছে, কত ধরনের কাজ করা হতে পারে। সেই ভার্বের লিস্ট একটা আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এইটা একটা আমি উদাহরণের একটা বইয়ের পাতা তোমাদের সামনে রাখছি, লিস্টটা অনেকটা এই ধরনের হবে। আমরা নেক্সট ক্লাসে করব কি, এই যে বইয়ের পাতাটা তোমরা দেখছো, এই পাতাটা আমরা একদম নির্দিষ্টভাবে লিখে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা অনেক ভার্ব পড়তে পারো। নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই এগুলোকে খেয়াল রাখবে, আমরা অবশ্যই এটাকে লিখে দিয়ে যাব। যেমন দেখো এখানে বি ভার্ব বলেছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের রূপ, তার পাস্ট টেন্সের রূপ হচ্ছে ওয়াজ, বি মানে হওয়া, আমি একটু আগেই যেটা দিয়ে তোমাদের শেখালাম, বি মানে হওয়া, ওয়াজ মানে ওয়াজ আর ওয়্যার ব্যবহার হয়, আমি একটু আগে তোমাদের শেখালাম, আর তার পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে বিন। এইটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর নেক্সট ক্লাসটা অবশ্যই দেখতে হবে এই কারণে যে এই পাস্ট পার্টিসিপলটা কাজে কি কাজে লাগে। যেমন বিকাম মানে হওয়া, বি মানে যেমন হওয়া, তেমনি বিকাম মানেও কিন্তু হওয়া, হলো, এরকম টাইপের। তো বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, পাস্ট পার্টিসিপল বিকাম। কিভাবে পড়বো তাহলে, বিটের মানে কি হচ্ছে প্রহার করা, কাউকে মারা, সেটা দেখো এটার উচ্চারণ যা এটার উচ্চারণ তাই, বিটেন, পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে বিটেন। বিগিন মানে তো আমরা শিখেছি কোন কাজ, এটা কি কাজ, আরম্ভ করা। এখানে দেখছো যা লিস্ট আছে এখান থেকে এই পর্যন্ত সব কিন্তু কাজ করা। এই যে শব্দগুলো কি শিখছি, সব কাজ করা, ক্রিয়াপদ, সব এগুলো ভার্ব। তাহলে নাউন যে সে কিছু কাজ করবে, মানে কর্তা কিছু কাজ করবে, তবেই তো একটা বাক্য হবে, সেটা বাক্যে শিখিয়েছি। তাহলে এইবার নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে তোমাদের। আগের ক্লাস না দেখলে কিন্তু কিচ্ছু পরের ক্লাস বুঝতে পারবে না। তো বিগিন মানে আরম্ভ করা, বিজ্ঞান মানে আরম্ভ করা হয়েছিল, আর বিজ্ঞান মানে আরম্ভ হয়েছে। এটা কি ধরনের কাজে লাগবে, এই পাস্ট পার্টিসিপলটা আমরা টেন্সের যখন টেন্সটা ভালো করে লিখে বোঝাবো তখন পরিষ্কারভাবে বুঝে যাবে। তো তোমাদের যে গ্রামার বই আছে বাড়িতে, সেইটা থেকেই ভার্বের লিস্টটা পড়বার চেষ্টা করো। আমরা আগামী ক্লাসে একদম এটা পুরো পড়ে, কারণ তোমাদের অনেক ক্ষেত্রে উচ্চারণে অসুবিধাও থাকতে পারে, আমি পড়ে উচ্চারণ করে মানে করে বলে দেবো। নেক্সট ক্লাস খবরদার মানে মিস করো না। এবং নেক্সট ক্লাসে কিন্তু এই ভার্বের উপরেই আরও যে সমস্ত কাজকর্ম আছে, বাক্য আরও কিভাবে গঠন করতে হবে সেগুলো শেখাবো। প্রত্যেককে আবার বলছি, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টেপো, তবে কিন্তু এই ক্লাসগুলো দেখতে পাবে পরপর, মিস হবে না। এবং ইংরাজিটা এত ভালোভাবে শিখবে যাতে ইংরাজি নিজে লিখতে পারবে। এবং গ্যারান্টি দিচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত লেগে থেকে দেখছো আমাদের যে ভিডিওগুলো, সেগুলো একটু বড় ধরনের ভিডিও, টাইম বেশি লাগছে, আমরা ততটাই সময় নিয়ে, সময় বেশি লাগুক, ভিডিও বড় হয় হোক, কিন্তু আমরা সময় নিয়েই শেখাবো। তো সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধু বান্ধবদের। অনেকের এটা হতে পারে যে হয়তো সকলের স্মার্টফোন নেই, একজনের হয়তো স্মার্টফোন আছে, 2-3 জন বন্ধু, অনেক বন্ধুরা মিলে একসঙ্গে বসেও সেটা দেখতে পারো। আবার অন্য বন্ধুরা যাতে সেটা দেখতে পায় তার জন্য তোমরা একটু শেয়ারও করে দিও। বড়দেরকেও বলছি, যারা অভিভাবক তাদেরকেও বলছি, বহু মানুষ আছে যারা এটা দেখলে তাদের কিছুটা উপকারে লাগবে, তাদের জন্য শেয়ার করুন। যদি ক্লাসগুলো আপনাদের ভালো লাগতে থাকে তাহলে একটা লাইক করবেন, তাতে কি হয়, আমরা যে এই ক্লাসগুলো নিই উৎসাহ বাড়ে, যে পরের ক্লাসটা আরো ভালো করে করবার জন্য একটা প্রেরণা পাওয়া যায়। আর সাবস্ক্রিপশনটা করবেন অবশ্যই, যাতে আপনারা পরপর আমাদের যে সমস্ত ক্লাসগুলো হবে সেগুলো দেখতে পাবেন। অন্যান্য ক্লাসের বিভিন্ন বিষয়, বিজ্ঞান থেকে শুরু করে বাংলা, ভূগোল থেকে শুরু করে ইতিহাস,
একদম নিচু ক্লাস থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত সমস্ত ধরনের ক্লাস টপার টাস চ্যানেলে সবার জন্য হাজির থাকছে। কাজেই সাবস্ক্রিপশন অবশ্যই করে নিন, যার যে ক্লাসে যেটুকু শেখার দরকার অবশ্যই শিখে নিন। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।